স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ওয়ার্কশপে স্কোর নাইনের পক্ষ থেকে, স্কোর নাইন ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আজকের ওয়ার্কশপের আলোচনার বিষয় হলো ইসলামী ব্যাংকিংয়ে বায়মুরাবাহা, বাস্তবতা ও বাজারগত প্রভাব। আমরা বায়মুরাবাহা নিয়ে অনেকবার আলোচনা করেছি, কিন্তু আজকে আরেকটু গভীরে যাব, আরো গভীর থেকে গভীরে, এবং আলোচনাটা আর আমার মনে হয় ফলপ্রসূ হবে। তো বোর্ডটা দেখতে পাচ্ছেন এবং কথা তো শুনতে পাচ্ছেন, তাই না? আমি বোর্ডটায় বেশি করে ফোকাস করেছি। তো আমরা বায়মুরাবাহা, তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকিং, প্রথমে লিখি ইসলামিক ব্যাংকিং, এইটাই আমাদের আসলে ফোকাস পয়েন্ট। কিন্তু এই ইসলামী ব্যাংকিং এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? মুরাবাহা। মুরাবাহা, তাই না? বায়মুরাবাহা। আচ্ছা। তো বাই মুরাবাহার মাধ্যমে বেশি বিনিয়োগ হয়, সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ইসলামী ব্যাংকে। তো আমরা এখন আবিষ্কার করার চেষ্টা করব, সেটা হলো যে বাই মুরাবাহার মাধ্যমে ইসলামী ব্যাংকগুলো যে ক্লেম করছে, সে ক্লেম ভার্সাস রিয়েলিটি। রিয়েলিটি বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন না আপনারা? তো ক্লেম যেটা করে আর সেটা রিয়েলিটি, এইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি কোন মোডে বিনিয়োগ হয়? বাই মুরাবাহা মোডে। হ্যাঁ। তো আমরা এইটার যে দাবি, এই দাবিটা কি? দাবি হলো এটা ইসলামী ব্যাংকিং করে, এখানে পণ্যের কেনা বেচা হয়, তাই না? তো সেটাই আমরা বাস্তবতার সাথে কি মিল আছে, বাস্তবতার সাথে থিওরি অথবা যে দাবি করছে সেটার সাথে কি মিল আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখেন, বায়বরা ভাই এমনি সংক্ষেপে আমরা দেখি, একটা সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছ থেকে চলে যায় পণ্য, পণ্য প্রোডাক্ট, সাপ্লায়ারের কাছ থেকে পণ্য, পণ্য বা প্রোডাক্ট যায় ব্যাংকের কাছে। ব্যাংক কাস্টমারের কাছে বিক্রি করে। ব্যাংক কাস্টমারের কাছে বিক্রি করে। তো এই তিনটা পক্ষের মাধ্যমে বাই মুনাফাটা সম্পন্ন হয়। আমরা এখন দেখব। আচ্ছা, প্রথম প্রশ্ন, একটা প্রশ্ন যে সাপ্লায়ারের কাছ থেকে তো কাস্টমার সরাসরি কিনতে পারতো, সাপ্লায়ারের কাছে গেল না কেন? আপনারা কি উত্তর দেবেন? কেন গেল না সাপ্লায়ারের কাছে? বলেন তো, সাপ্লায়ারের টাকা। কাছে কেন গেল না? টাকা নাই, টাকা নাই, ঠিক। টাকা নাই। তো ব্যাংক কি করছে? ব্যাংক হলো ফাইন্যান্স করছে। তাহলে প্রথম একটা মূল একটা গভীরের কথা পেলাম, যে কাস্টমার সাপ্লায়ার কাছে যেতে, তো সাপ্লায়ার কোথায়, সাপ্লায়ারটা কোথায়? ধরেন সিমেন্ট কিনবে বা রড কিনবে অথবা একটা ফ্রিজ কিনবে, ব্যাংকের খুব কাছে। হয়তো হতে পারে ব্যাংক যে বিল্ডিং এ, ওই সাপ্লায়ার সেই বিল্ডিং এ অবস্থিত। তো সেখানে গেল না। তিনি, তার যেহেতু টাকা দরকার, তিনি কিন্তু অন্য ব্যাংকেও গেছেন, অন্য কনভেনশনাল ব্যাংকেও গেছেন। সেখানে যে রেটটা, ইন্টারেস্ট রেটটা দেখেছেন, ইন্টারেস্ট রেট যাচাই করেছেন। ইন্টারেস্ট রেট কত সেটা যাচাই করেছেন। যাচাই করে দেখেছেন যে ইসলাম, অথবা তার অবস্থা বিবেচনা করে অন্য ব্যাংক তাকে লোন দেয়নি, সেই কারণে সে ইসলামী ব্যাংকে এসেছে, অথবা আহ আবেগের কারণে ইসলামী ব্যাংকে এসেছে, অথবা রেটের কারণে ইসলাম ব্যাংকে এসেছে, যে কারণেই হোক, কিন্তু যে কোনো একটা ব্যাংকে গেছে। মূল কথা হলো ব্যাংকে গেছে, সাপ্লায়ারের কাছে যায়নি, সেটার মূল কারণ হলো তার কাছে টাকা নাই। তো কনভেনশনাল ব্যাংক তাকে লোন দিত। ইসলামী ব্যাংকের কাছে যখন এসছে, তখন ইসলামী ব্যাংক বলছে যে আমি তো পণ্য কিনে দিব, টাকা দিব না। তো ভালো কথা, প্রোডাক্ট কাস্টমারের কাছে এভাবে এই পদ্ধতিতে চলে গেল। ব্যাংক কি করলো? সাপ্লায়ারকে পরিশোধ করে দিল, পাওনা পরিশোধ করে দিল, পে অর্ডারের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে। তো সাপ্লায়ার কাস্টমারের কাছে
মালটা দিয়ে দিল। সাপ্লায়ারের কাছ থেকে কাস্টমারের কাছে মাল যাওয়াটা এই ব্যাংকের কাছে আসার পর যে ঘটনাটুকু ঘটেছে, যদি কাস্টমার নিজেই সে সাপ্লায়ারের কাছে যেত টাকা সহ, তাহলে এই প্রোডাক্টের সাপ্লায়ারের কাছ থেকে কাস্টমারের কাছে আসার যে ঘটনাটার মধ্যে, এই দুই ঘটনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আবার বলি কথাটা, যে ব্যাংকে আসার কারণে এই মালটা, কোন প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছ থেকে কাস্টমারের কাছে যাওয়ার যে ঘটনাটা, সেইটা সে যদি নিজে যেত অথবা এই যে ব্যাংকের কাছে এসছে, এই দুইটা ঘটনার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু যে এক জায়গায় টাকা ছিল না সেই জন্য ব্যাংকের কাছে এসেছে আর ব্যাংক পরিশোধ করেছে। তাহলে কনভেনশনাল ব্যাংকিং কি করেছে? তাকে টাকা দিয়েছে ইন্টারেস্ট রেট আর একটা ইন্টারেস্ট রেটে। আর আর, ইসলামী ব্যাংক করেছে সাপ্লায়ার কাছ থেকে যে মার্কেট প্রাইস, সেই মার্কেট প্রাইসের ওপর একটা পার্সেন্ট ধরে, সেই পার্সেন্টটা আবার যে পার্সেন্টটা যোগ হয়েছে, কস্ট প্লাস প্রফিট যেটা, সেই প্রফিটটা আসলে ওই কনভেনশনাল ব্যাংকিং এর ইন্টারেস্ট রেটের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই হলো ঘটনা। এখন এই ঘটনার মধ্যে আরো ঘটনা আমরা খুঁজে বের করব। এখন এই যে কেনা বেচা হলো, আমরা তো বুঝলাম যে বাইমুরা মানে অনেক কেনা বেচা হচ্ছে, খুব ভালো। এটা ইসলামী ব্যাংক কেনা বেচা করছে, সুতরাং এটা আহ কোনোভাবেই সুদ না। তো আমরা কয়েকটা প্রশ্ন করি, দুটো প্রশ্ন করি। প্রথম, যে এই যে লেনদেনটা হচ্ছে, সেটা কি প্রোডাক্ট বেসড? সেটা কি প্রোডাক্ট বেসড? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রিয়েল মার্কেট ইম্প্যাক্ট, ইম্প্যাক্টটা কি? এই দুটা প্রশ্ন করছি আপনাকে। প্রোডাক্ট বেসড, আমি ধরেন সত্যি সত্যি ব্যাংক সাপ্লায়ার কাছ থেকে মাল কিনে সেটা নিজের পজিশনে নিয়ে তারপরে সাপ্লায়ার কাছ এই কাস্টমারের কাছে বিক্রি করলো। সুতরাং তর্কের খাতিরে বা আমি ধরে নিলাম এই কথাটা, হ্যাঁ, এটা হলো ইয়েস, হ্যাঁ, প্রোডাক্ট বেসড। যদিও ইসলামী ব্যাংকে কোনো গুদাম নাই বা স্টোর নাই, কোনো নিজস্ব কোনো ভাউচার নাই, কারণ ভাউচারের পিছনে লিখে দেওয়া হয় যে আমি প্রোডাক্টটা বুঝিয়ে পেয়েছি এবং স্বাক্ষর করে দেয় কাস্টমার। এবং কোনো জিএল হেড নাই যেখানে আপনি পণ্য কিনে সেই পণ্যটা একদিনের জন্য জিএল হেডে এন্ট্রি করে রাখতে পারেন। মানে কোনো গুদাম বা স্টোর নাই, কোনো ভাউচার নাই, এবং কোনো জিএল হেড নাই। এরপরেও আমি ধরে নিলাম যে প্রোডাক্ট বেসড। কিন্তু এই প্রোডাক্ট বেসড ট্রেডিং যে হচ্ছে, এটা কতটুকু রিয়েল মার্কেট ইম্প্যাক্ট ফেলছে, কতটুকু ফেলছে সেইটা আমরা এখন দেখব। রিয়েল একটা মার্কেটের ইম্প্যাক্ট, মনে করেন যে একটা বাজারের ইম্প্যাক্টে তিনটা জিনিস থাকে, তিনটা বিষয় থাকে, হ্যাঁ, পয়েন্ট থাকে। সেটা হলো, আপনারা জানেন, সাপ্লাই, সাপ্লাই, তারপরে ডিমান্ড, ডিমান্ড, আর হলো প্রাইস। এই তিনটা পয়েন্টে কোনো আঘাত বা আলোড়ন, হ্যাঁ, মৃদু মাত্রায়, এই যে ওই যে স্বল্প মাত্রায় যে ভূমিকম্প হয়, ওই রকম কোনো ভূমিকম্প অথবা আলোড়ন সৃষ্টি করে কি? এইটাই হলো প্রশ্ন। এইটা যদি করে সামান্য পরিমাণ, এই যে প্রাইস হয়তো, আমরা কি জানি যে প্রাইস বাড়লে হয়তো ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে, আবার জিনিসটা প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায়। আবার দেখা যায় সাপ্লাই বাড়লো, তখন ওইটার ডিমান্ড কমে যায়। আবার ডিমান্ডের কারণে সাপ্লাই বেড়ে যায়, আবার সাপ্লাই বেশি হওয়ার কারণে প্রাইস কমে যায়। এইরকম একটা ত্রিমাত্রিক বিভিন্ন ধরনের সমীকরণ আমরা বাজারে দেখতে পাই। মানে এই তিনটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই মার্কেটে, যে কোনো মার্কেটে, যে কোনো পণ্যের মার্কেটে। ইসলামী ব্যাংকে কোনো প্রোডাক্ট তাদের স্টোরে থাকে না, স্টোর করা থাকে না, কিন্তু পৃথিবীর সকল প্রকার হালাল পণ্য ইসলামী ব্যাংকে আপনি পাবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই সাপ্লাই, ডিমান্ড আর প্রাইসের ওপর এদের কোনো প্রভাব, সামান্য পরিমাণ মৃদু আলোড়নও সৃষ্টি করতে পারে না। তাহলে যদি এইটার উপর আলোড়ন সৃষ্টি করতে নাই পারে, তাহলে কি আমি বলবো যে রিয়েল মার্কেট ইম্প্যাক্ট আছে? নাই, এটার কোনো রিয়েল মার্কেট ইম্প্যাক্ট নাই। যদি সত্যি পণ্য বিক্রি করে, তাহলে তো এই তিনটার অন্তত একটাতেও একটু হলেও পরিবর্তন হবে। সেটা তো হয় না। হাজার হাজার কোটি টাকার পণ্য বিক্রি করছে ইসলামী ব্যাংকগুলো, কিন্তু রিয়েল মার্কেটে, ওই পণ্যের মার্কেটে, যে ধরেন আপনি এক কাপ চাও যদি বিক্রি করেন,
ভালো করে চিন্তা করে দেখেন, একজনকে আপনি 1 কাপ চা 5 টাকা দিয়ে বিক্রি করলেন, ওই লোকটা তো অন্তত 3-4 ঘন্টা আর বাজার থেকে চা কিনে খাবে না। তাহলে বাজারের 1 কাপ চায়ের কি ডিমান্ড কমে গেল না? তো এইটা এরকম কোনো আলোড়ন কি সৃষ্টি করে? করে না। যেহেতু করে না, তাহলে রিয়েল মার্কেট ইম্প্যাক্ট আসলে নাই বললে চলে। একটা আছে, যেটা হলো আপনার যখন আপনি একজনকে ঋণ দিচ্ছেন, তখন আপনার একটা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। তো ক্রয় ক্ষমতা মানে একটু, আমি বলবো যে অবৈধ ক্রয় ক্ষমতা, কারণ কে লোন পাচ্ছে সেটা কিন্তু তার ক্ষমতার উপর নির্ভর করে অনেকখানি। তো এই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে। এইটা একটু অবশ্য আলাদা জিনিস, ওইটা একটু ভিন্ন জিনিস। মার্কেট এই রিয়েল মার্কেট থেকে ভিন্ন, মানে পণ্যের মার্কেট থেকে ভিন্ন। তো এরপরে পরের পয়েন্টে আমি যাই। সেটা হলো, তাহলে আমরা কি পেলাম? নো ভিজিবল ইম্প্যাক্ট, নো ভিজিবল ইম্প্যাক্ট। আর কি পেলাম হলো? পেপার, পেপার ট্রানজেকশন, পেপার ট্রানজেকশন। আর কে পেলাম? নো ট্রেড রোল, তাই না? ইসলামী ব্যাংক যে মুনাফা করে, এটার কোনো ভিজিবল ইম্প্যাক্ট নাই ওই পণ্যের মার্কেটে, যে পণ্যটা বিক্রি করছে। শুধু পেপার, পেপার ট্রানজেকশন করে, আর কোনো ট্রেড রোল নেই এটার। কারণ বাস্তবে আমরা কি দেখি? কোনো বাজারে দাম বাড়ে, সরবরাহ বাড়ে, উৎপাদনে গতি আসে না? আসে না। হুম। এরপরে আমরা দেখব আসলে ইসলামী ব্যাংক কোন মার্কেটে কাজ করে। ইসলামী ব্যাংক কোন মার্কেটে কাজ করে, আসল বাজারটা তার কি? সেটা হলো ডেট মার্কেট। ইসলামী ব্যাংক ডেট মার্কেটে কাজ করে। ডেট, ডেট, এটা কিন্তু ডেট না, DETH, ঠিক আছে? ডেট মার্কেট মানে ঋণ বাজার। হুম, ঋণ বাজার। তো আর আসলে এখানে এই যখন ডেট মার্কেটে কাজ করে, তখন কম্পিটিশন হয় কোথায়? লোন কম্পিটিশন, লোন কম্পিটিশন। আর সেম কাস্টমার, ওই কনভেনশনাল ব্যাংকিং এর কাস্টমারই ইসলামী ব্যাংকের কাস্টমার, কাস্টমার্স, সেম কাস্টমার্স। ডেট মার্কেটে কাজ করে, লোন কম্পিটিশন অংশগ্রহণ করে, আর সেম কাস্টমার, সেম কাস্টমারই কখনো এখানে ইসলামী ব্যাংকে লোন নেয় বা ইনভেস্টমেন্ট নেয়, আর কনভেনশনাল ব্যাংকিং ইনভেস্টমেন্ট নেয়। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে লেনদেনটা কি হয়? কাগজে হয়। আর পণ্য যাওয়া আসা করে না, পণ্য যাওয়া আসা করে না, শুধু ফাইল ঘুরে, শুধু ফাইল ঘুরে। ব্যাংক ব্যবসা হিসেবে দাঁড়ায় না। ব্যাংক কি করে? তাহলে প্রশ্ন কি, ব্যাংক, ইসলামী ব্যাংক আসলে কোন বাজারে কাজ করে? ঋণ বাজারে কাজ করে। ব্যবসায়ী হিসেবে তাদের তাদের কোনো ভূমিকা নাই। এরপরে আমরা দেখব, তাহলে এই যেখানে আমরা প্রফিট বলছি, প্রফিট বলছি, এইটা কি? প্রফিট কি আসলে ইন্টারেস্ট? প্রফিট আসলে ইন্টারেস্ট, যেটা আসলে রেটের সাথেই উঠানামা করে। রেট, এটা আপ ডাউনটা, আপ অ্যান্ড ডাউন, কিসের ওপর? আপ ডাউন টুগেদার। এই ইন্টারেস্ট আর প্রফিট, ইসলামী ব্যাংকের প্রফিট আর কনভেনশনাল ব্যাংকিং এর ইন্টারেস্ট আপ ডাউন করে একসাথে, আপ ডাউন টুগেদার। হুম। তার মানে কি? এই যে নাম, এই নাম ইজ নট ইকুয়াল টু নেচার, মানে নেচারের সাথে এই প্রফিটের যে নাম, সেটা সেটার নেচারের সাথে না, এটার নেচার না। নেচারটা কার? নেচারটা হলো ইন্টারেস্টের নেচার। প্রফিটের নাম, নামে প্রফিট, নেচারটা হলো ইন্টারেস্টের। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকের মুনাফা কিসের সাথে ওঠানামা করে? ইন্টারেস্টের সাথে। সুদ বাড়লে দেখবেন যে ইসলাম ইন্টারেস্ট যেরকম, ইন্টারেস্ট রেট যেরকম, সেই অনুযায়ী প্রফিট ওঠানামা করে। বাজারের সাথে কোনো সম্পর্ক নাই, যে পণ্য কেনাবেচা করছেন সেই বাজারের পণ্যের চাহিদা
বা প্রাইস অথবা সাপ্লাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নাই। নামটা বদলেছে কিন্তু প্রকৃতি বদলায়নি। নাম বদলেছে কিন্তু প্রকৃতি বদলায়নি। তাহলে এখন আমরা উপসংহারে যাব, শেষে যাব, আস্তে আস্তে আমরা মূল পয়েন্টে আসবো। সেটা হলো শরিয়া তাহলে অবজেক্টিভটা কি? শরিয়া, এটা তো শরিয়া অবজেক্টিভ আছে একটা, তাই না? অবজেক্টিভ, শরিয়া অবজেক্টিভটা কি? শরিয়া অবজেক্টিভ হলো রিয়েল ইকোনমি। রিয়েল ইকোনমি, রিয়েল ইকোনমি মানে রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিতে থাকতে হবে। তো এইখানে রিয়েল ইকোনমিতে যাওয়ার ক্ষেত্রে প্রবলেমটা কি? মানে আমরা ইসলামিক ব্যাংকিং বুঝি না, ব্যক্তিগত কোনো প্রবলেম আছে না? ব্যক্তিগত কোনো প্রবলেম নাই। আসল প্রবলেম হলো, ব্যক্তিগত যদি প্রবলেম হয়ও থাকেও, ধরেন নলেজ কম, তাতেও আসলে সেটা আসলে কোনো প্রবলেম না। আসল প্রবলেম হলো স্ট্রাকচার, স্ট্রাকচারাল প্রবলেম বা স্ট্রাকচারাল প্রবলেম। প্রবলেম মানে কাঠামো, কাঠামোতে সমস্যা। ধরেন আপনি একটা গাড়ি চালানো শিখেছেন, আহ, না সরি, নৌকা চালানো শিখেছেন। আপনার নৌকা চালানোর জন্য ব্যাপক ট্রেনিং দেওয়ানো হলো, যেমন আমরা ইসলামী ব্যাংকে ট্রেনিং করি সেই রকম ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে একটা গাড়ি দিয়ে বলছে তে নৌকা চালাও। আপনি কি চালাতে পারবেন? অথচ কোনো ট্রেনিং দরকার নাই, আপনাকে নৌকায় উঠিয়ে দিয়ে একটা বৈঠা দিয়ে বলা হলো যে আপনি নৌকাটা চালান। তাহলে কিন্তু আপনি একটু চেষ্টা চরিত্র করে একটু চালাতে পারবেন, কারণ ওটার কাঠামোটা এই নদীতে বা পানিতে ভাসার মতো উপযুক্ত। কিন্তু গাড়ি কখনো পানিতে ভাসার জন্য উপযুক্ত না। তাহলে পানিতে ভাসানোর জন্য কি করতে হবে? স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। ঠিক ব্যাংক যদি শরিয়া অবজেক্টিভকে ফলো করতে চায় তাহলে পারে অবশ্যই তার স্ট্রাকচার আগে চেঞ্জ করতে হবে, তাছাড়া ইসলামী ব্যাংকিং সম্ভব না। মানে কাঠামোগত সমস্যা, এটাই মূল সমস্যা। বাস্তব অর্থনীতির সাথে এটা সম্পর্কটা স্থাপন করতে হবে। এখন আমরা এতক্ষণ ক্লাসে যে বিষয়গুলো পেলাম আবার একটু রিভাইজ দিই। দেখেন, যে ইসলামী ব্যাংক যদি সত্যি ইসলামিক হতে চায় তাহলে তাকে ঋণ বাজার নয়, কোথায় যেতে হবে? বাস্তব ব্যবসা বা উৎপাদনের বাজারে দাঁড়াতে হবে। এখন আমরা এতক্ষণে যেটা পেলাম সেটা হলো মুরাবাহা। মুরাবাহা ইজ নট ইকুয়াল টু রিয়েল ট্রেড। এটা তো প্রমাণ হয়ে গেছে, তাই না? মুরাবাহাটা রিয়েল ট্রেড না। আর কি পেলাম? নো ভিজিবল, নো ভিজিবল প্রোডাক্ট, প্রোডাক্ট মার্কেট ইম্প্যাক্ট। মার্কেট ইম্প্যাক্ট, নো রিয়েল মার্কেট ইম্প্যাক্ট। এরপরে আমরা যেটা পেয়েছি সেটা হলো, এটা হলো ডেট, DEBT, ডেট মার্কেট সেন্ট্রিক, সেন্ট্রিক অপারেশন। ডেট মার্কেট সেন্ট্রিক অপারেশন, তো এইখানে যেখানে ডেট মার্কেট সেখানে তো ওই ঋণের নিয়ম অনুযায়ী চলবে। আরেকটা হলো প্রফিট। এই যে প্রফিট, প্রফিট যে রেটটা সেটা মুভ করে কিভাবে? মুভস উইথ ইন্টারেস্ট রেট। যেমন এক সময় 6% আর 9% ছিল, তাই না? তো এরকম করা হয়েছিল, সরকার করেছিল। তো ডিপোজিটের ক্ষেত্রে 6 আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা লোনের ক্ষেত্রে 9%। তো ইসলামী ব্যাংকগুলো কি এখান থেকে বাকি বাদ গিয়েছিল যে আমরা তো ব্যবসা করি, ব্যবসার উপর লাভ হয়? তা তো হয়নি। সুন্দরভাবে ইসলামী ব্যাংক এটা মেনে নিয়েছিল এবং মেনে নিতে বাধ্য, কারণ তারা ঋণ বাজারেই কাজ করে থাকে। আর মূল প্রবলেমটা কি? স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল, নট ইন্ডিভিজুয়াল। খুব আমরা ট্রেনিং করাচ্ছি ইসলামী ব্যাংকের জন্য, কিন্তু এই ট্রেনিং এর কোনো মূল্য নাই। কারণ আমার স্ট্রাকচার, আমাকে নৌকা বানাতে হবে যদি আমি পানিতে ভাসতে চাই। ইসলামী ব্যাংক যদি করতে চায় তাহলে এটার স্ট্রাকচার প্রবলেম, স্ট্রাকচারের যে প্রবলেম সেটার সলিউশন করতে হবে।
তাহলে পাঁচটা জিনিস, পাঁচটা জিনিস পেয়েছি। মুনাবাহাটা রিয়েল ট্রেড না। নো ভিজিবল, এই মুনাবাহাতে নো ভিজিবল প্রোডাক্ট মার্কেট ইম্প্যাক্ট, কোনো প্রোডাক্ট মার্কেট ইম্প্যাক্ট সৃষ্টি করে না, মানে সাপ্লাই ডিমান্ড প্রাইসের উপর এর কোনো প্রভাব নাই। ডেট মার্কেট সেন্ট্রিক অপারেশন, এরা তো ঋণ বাজারেই কাজ করে, তো সুদের সাথে সবকিছু। প্রফিট মুভস উইথ ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটের সাথে উঠানামা করে তার প্রফিট। আর স্ট্রাকচারাল নট ইন্ডিভিজুয়াল প্রবলেম, স্ট্রাকচারের সমস্যা, ব্যক্তি কেন্দ্রিক কোনো সমস্যা নাই এখানে। ব্যক্তিকে, আপনি একজন অফিসারকে যে স্ট্রাকচারের মধ্যে দাঁড় করাবেন সেই স্ট্রাকচার অনুযায়ী উনি কাজ করবেন। তাকে, ব্যক্তিকে প্রচুর ট্রেন আপ করলেন, কিন্তু স্ট্রাকচার হলো ইসলামী ব্যাংকিং এর সাথে যায় না, তাহলে ইসলামী ব্যাংকিং কখনোই হবে না। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি, নাম বদলালে ব্যবস্থা বদলায় না, ব্যবস্থা বদলাতে হলে বাজার বদলাতে হবে, তাই না? ব্যবস্থাটা বদলাতে হলে বাজার বদলাতে হবে। আমাদেরকে কাজ করতে হবে ডেট মার্কেটিং তে না, আমাদেরকে কাজ করতে হবে পণ্যের মার্কেটে সরাসরি, যদি বাইমোরা ভাই কাজ করতে যায়। হুম। তাহলে আমাদের এই যে ক্লাসটা করলাম, আপনাদের কাছে তিনটা প্রশ্ন রেখে যাচ্ছি। সেটা হলো, আপনারা চিন্তা করবেন, পণ্য বিক্রি হলে বাজারে কি বদলানোর কথা। যে কোনো পণ্য বিক্রি হলে, একটু আগে কিন্তু জবাব দিয়েছি, প্রচলিত ব্যাংকে সুদ বাড়লে বা কমলে ইসলামী ব্যাংকের মুনাফা কেন বাড়ে বা কমে, এটারও জবাব দিয়েছি। তবু চিন্তা করবেন, আরো প্রশ্ন, আরো উত্তর হয়তো আপনি পাবেন। এটি একটি ব্যক্তিগত ভুল নাকি কাঠামোগত ভুল? আমরা ব্যক্তিগতভাবে এটা করতে পারছি না, এটা সমস্যা, ব্যক্তি কেন্দ্রিক সমস্যা না কাঠামো কেন্দ্রিক সমস্যা? এই তিনটাই হলো প্রশ্ন। আহ, আমার প্রথম লেকচার শেষ। আমরা আপনাদের কাছ থেকে হয়তো 10 মিনিট আহ, কিছু প্রশ্ন চাইবো, যদি কোনো বোঝার সমস্যা থাকে বা আপনাদের কোনো মতামত থাকে, তারপরে আমরা একটা কুইজ করব, খুব ছোট্ট একটা কুইজ, মজার কুইজ, ইনশাল্লাহ ভালো লাগবে। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ছোট ছোট করে প্রশ্ন করুন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বাইমুরা ভাষা সম্পর্কে, আজকের যে ক্লাস সেটা সম্পর্কে, অথবা কোনো মতামত দিতে পারেন ছোট করে। সমাধান করতে পারে। হুম, সমাধানও দিতে পারেন। ও না, সমাধানও দিতে পারেন ছোট করে, খুব অল্প তাহলে সময় সংক্ষেপে। হুম কিভাবে পণ্য বাজারে কাজ করতে পারে, ফিনিশ প্রোডাক্ট যেগুলা হুম 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 কোম্পানি হুম প্রডিউস করে মার্কেটে আসতেছে, সেক্ষেত্রে এক খাত থেকে আর খাতে বদলি হচ্ছে, যেমন ডিস্ট্রিবিউটর থেকে খুচরা হুম। দোকানদারদের কাছে যাচ্ছে, মানে এই বিজনেসটাকে কিভাবে ব্যবহার মাধ্যমে অ্যাড্রেস করা যায়। এখানে ইসলামী ব্যাংকিং কিভাবে বিনিয়োগ করতে পারে বাই বরাবর মডেল। মানে যে কোনো কোম্পানি যা করছে, ইসলাম ইসলামী ব্যাংকও তাই করতে পারে, শুধু মনে রাখতে হবে বাকির কারণে অতিরিক্ত নেওয়া যাবে না। যে কোনো মানে প্রতিষ্ঠান যা করছে, একটা মুদিখানার দোকান যা করছে, বা একটা হোলসেল মার্কেট যা করছে, তাই করতে পারবেন, কিন্তু বাকির কারণে বেশি নিতে পারবেন না। যেমন আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছি, আপনার ব্যক্তিগত পর্যায়ে, এটা ছোট করে উদাহরণ দিই, তারপরে আমি কোম্পানির দিকে আসবো। সেটা হলো যে আপনার এলাকায় যেটা ভালো পাওয়া যায়, ধরেন 1,000 টাকার একটা মিষ্টি কিনলেন এই শিবগঞ্জ থেকে, আদি চমচম। এইটা আপনি চট্টগ্রাম অথবা ঢাকায় নিয়ে গেলেন, বললেন যে আমাকে 1,000 টাকা বেশি দিতে হবে। তো আহ, তো আপনি কিন্তু নিজে রিক্সে কিনলেন, তারপরে দূরত্বটা কমালেন, মানে আপনি বহন করে নিয়ে গেলেন, তারপরে যাকে দিচ্ছেন তাকে আপনি পৌঁছে দিলেন। তো সে 2,000 টাকা আপনাকে দিতে রাজি হলো, আপনি বললেন যে ওখানে 1,000 টাকা দাম, আমার কাছে নিতে হলে আপনাকে 2,000 টাকা দিতে হবে। তো ওর সাথে সাথে দিয়ে দিল। অথবা সে বলল যে আমি 1 মাস বা 2 মাস পরে টাকাটা দিব। তো 2 মাস বা 1 মাস পরে যখন টাকাটা দেবে, তখনও 2,000 টাকাই নিতে হবে আপনাকে। আপনি হয়তো, আপনার লস হচ্ছে বা আপনি চাচ্ছেন না, তাহলে রাজি হয়েন না, বাকিতে দিবেন না, সমস্যা নাই, কিন্তু বাকিতে দেওয়ার কারণে অতিরিক্ত নেওয়া যাবে না। And দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা ব্যাংকে তাহলে কি করব, ব্যাংকেও একই। ধরেন একটা বড় একটা ক্লথ স্টোরে আপনি কাপড় সে কিনবে, তো ব্যাংকের কাছ থেকে কিনতে চাচ্ছে। তা আপনি যেটা করবে, ব্যাংক যেটা করবে সেটা হলো, ওরা হয়তো বঙ্গবাজার থেকে কিনবে। তো বঙ্গবাজারও হোলসেল মার্কেট। তো বঙ্গবাজার তো আরো কারোর কাছ থেকে কিনে এনেছে, হয়তো কোনো কোম্পানির কাছ থেকে সরাসরি কিনেছে। তা আপনাকে যেটা করতে হবে, বঙ্গবাজার যার কাছ থেকে কিনেছে তার কাছ থেকে কিনে আপনাকে লাভ করতে হবে। ঠিক আছে? কিনে বিক্রি করে লাভ করতে হবে। এইখানে মার্কেট প্রাইস, মানে আপনার বাড়ির পাশের মার্কেটে কিনে বিক্রি করলেন, যেটা ও হেঁটে হেঁটে ইচ্ছা করলেই আহ, মানে কিনতে পারতো,
সেটা আসলে ফাইন্যান্স করার জন্য আপনি অতিরিক্ত নিচ্ছেন। এই ফাইন্যান্স করার জন্য অতিরিক্তটা আসলে বায় মুনাবাহার প্রফিট হতে পারে না, এটা আসলে সুদ, ঘুরিয়ে ফিরিয়ে সুদ। তার পণ্যটা যদি সে কোম্পানি থেকে বা ডিস্ট্রিবিউটর থেকে ব্যাংক কিনে গুদামজাত হুম করে পরে দিয়ে হুম গ্রাহকের চাহিদা মতো বিক্রি করতে পারে, তাহলে সেখানে তো সে বিক্রি করার সুযোগ আছে, লাভ তার হুম প্রফিটটা অ্যাড করে। অবশ্যই। প্রফিট অ্যাড করবেন, প্রফিটটা অ্যাড করবেন মার্কেটের সাথে বিবেচনা করে, মার্কেটের সাথে বিবেচনা করে, বাকির সাথে বিবেচনা করে এটার কোনো কম বেশি হবে না। বাকির সাথে বিবেচনা করে যখনই বেশি বা বেশি হবে তখন এটা সুদ। কারণ এটা আপনাকে দেখায়, এর আগেও দেখিয়েছি, সেটা হলো যে বাকিতে আসলে কি হয়। এটা দেখেন, বোর্ডে দেখেন আপনি, বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়, বিক্রয়, বাকিতে বিক্রেতা, আর এটা ক্রেতা, ক্রেতা, পণ্য। তো আর হলো টাকা। বাকিতে যখন হয় তখন পণ্য ক্রেতার কাছে চলে যায় বিক্রেতার কাছ থেকে, তাই না? আর টাকাটা কার কাছে যায়? টাকাটাও ক্রেতার কাছে যায় বিক্রেতার কাছ থেকে। টাকাটা তো বিক্রেতার কাছে আসার কথা ছিল ক্যাশ বাক্সে, কিন্তু সেখানে না যেয়ে ক্রেতার কাছেই থেকে যাচ্ছে, মানে ক্রেতার কাছে যাচ্ছে কি হিসাবে? বাকি মানে লোন হিসাবে। তো পণ্য কিন্তু এখানে শেষ হয়ে গেল, পণ্যটা চলে গেল। বাকি কি থাকছে? বাকি থাকছে, বাকি থাকছে টাকা। তো এই টাকাটার কারণেই কিন্তু আপনি অতিরিক্ত নিচ্ছেন, যেটা হলো সুদ, সুদের পার্সেন্টেজ সেটা। বাকি যেটা থাকছে সেটা টাকা, এই টাকার জন্য আপনি যেটা নিচ্ছেন সেটা সুদ। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? নতুন আজকে যারা জয়েন করেছেন, রাসেল ভাই কিছু বলবেন, একটু বলেন তো। না স্যার, আপনি তো রিয়েল জিনিসটা স্যার বলে ফেলছেন, আর তো বলার কিছু নেই আসলে। থ্যাংক ইউ, স্যার থ্যাংক আমি ইউ। একটা জিনিস স্যার একটু ফোকাস হ্যাঁ করবো স্যার, বলেন, বায়ু হ্যাঁ বলেন। বরাবর স্যার বাজারে তো স্যার ইনফ্যাক্ট তো অল্প হলেও স্যার ফেলছে সেটা। আপনি যেভাবে আমরা যে মেকানিজমে বলি না সেটা বায়ু মুনাফা হোক অন্য কোনো দিকে নেই, যেমন একটা মানুষ স্যার মনে করেন একটা স্যার, ও ওর এবিলিটি নেই স্যার একটা ফ্রিজ কেনার জন্য, ওর কাছে আছে মনে করেন স্যার 10,000 টাকা। একটা হুম ফ্রিজের মূল্য এখন 30,000 টাকা স্যার। হুম এখন হুম স্যার এই সার্ভিসটা স্যার ও আগে দিচ্ছে স্যার। তো সেজন্য স্যার ও যদি এক্সট্রা যেটা স্যার টাকা দিচ্ছে স্যার বেশি হিসাবে স্যার, তখন এটা বাজারে তো ইফেক্ট পড়ছে না, একটা ফ্রিজ স্যার হুম বাজার সেটা থেকে মানি মার্কেটে যে পড়ছে, জি মানি স্যার, মার্কেটে রাইট পড়লে স্যার। কি হয়? মানি মার্কেটে জি স্যার, গেলে মুদ্রাস্ফীতি হয়, কারণ জি আপনার জি স্যার। মুদ্রাস্ফীতি হয়। জি স্যার। মানে পণ্যের, এবং পণ্যের সাথে এটা কোনো সম্পর্ক নাই, পণ্য স্যার, মুদ্রাস্ফীতি হয়। মানি স্যার যে মার্কেটে মাল, টাকা বাড়ার কারণে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে, হঠাৎ করে একজন লোন পাওয়ার কারণে তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি হলো। এই কারণেই তো ফ্ল্যাটের রাইট দাম বেশি। একটা রাইট ফ্ল্যাটে রাইট দেখবেন যে রড, সিমেন্ট, লোহা, মানে যা কিছু আছে, টাইলস, সব কিছু 3-4 বার লোনের সুদের সাথে এটার দাম যুক্ত হয়েছে। যার কারণে 1 কোটি টাকার ফ্ল্যাট ভালো করে হিসাব করে দেখেন, এই 10 লাখের বেশি হবে না যদি লোন কেউ না পায়। এটাই সমস্যা, হ্যাঁ। তো আমরা, আমার মনে হয় যে অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন খুব মজার একটা কুইজ এখন করব। হুম। আমার মনে খুব এনজয় করবেন যারা আগে স্টুডেন্ট, তারা এটা আগে করতেন, অংশগ্রহণ করতেন, তারা খুবই ভালো লেগেছে তাদের। ইনশাল্লাহ যারা নতুন তাদেরকেও খুব ভালো লাগবে কুইজটাতে আমরা অংশগ্রহণ। আমরা এই যে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা এই যে চ্যাট বক্সে দিচ্ছি, এটা একটু আপনারা লিঙ্কটাতে ক্লিক করে
আপনার নিকনেমটা লিখবেন ওখানে। রবি জয়েন করেছেন। আর কেউ জয়েন করেন? আচ্ছা, রাসেল ভাই বুঝতে পারছেন না নাকি? রাসেল ভাই আবার দিলাম, হ্যাঁ দেখেন আহ, 5 জন জয়েন করেছেন, আরেকজন জয়েন করার কথা। কারো কোনো সমস্যা থাকলে বলেন একটু তাড়াতাড়ি। সবাই কি জয়েন করতে পেরেছেন? ইমরান, শহীদ, বেলালউদ্দিন, আবু সালে, রবিউল। আর কেউ বাকি আছেন কিনা? হ্যাঁ, মনে হয় সবাই করেছেন। থ্যাংক ইউ। আমরা স্টার্ট করি, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং মুরাবাহা। মুরাবাহা ইম্প্যাক্টস রিয়েল মার্কেটস। এটা ট্রু না ফলস? দ্রুত অ্যান্সার করবেন, and দ্রুত অ্যান্সারের উপর নাম্বার আছে। এটা ফলস, তাই না? রিয়েল মার্কেটে ইম্প্যাক্ট করে না। In reality, Murabaha transactions are mostly digital, verbal, paper-based, না online? Islamic banks compete in which market? কোন মার্কেটে প্রতিযোগিতা করে? Debt market. What influences Islamic bank profits? ইসলামিক ব্যাংকের প্রফিটটাকে ইনফ্লুয়েন্স করে কে? কোনটা, কোন জিনিস? ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন না ট্যাক্স রেট? In reality, Murabaha is a form of, মানে বাস্তবে মুরাবাহা হলো একটা মানে কাঠামো, ডিজিটাল ট্রেড, পেপার ট্রেড, ভার্বাল ট্রেড না রিয়েল ট্রেড? রিয়েল ইসলামিক ব্যাংকিং এইমস টু কানেক্ট উইথ, কোনটার সাথে কানেক্ট করতে চায় রিয়েল ইসলামিক ব্যাংকিং? সত্যিকার ইসলামিক ব্যাংক আসলে কোন জিনিসটার সাথে কানেক্ট করতে চায়? গ্লোবাল ইকোনমি, লোকাল ইকোনমি, ভার্চুয়াল ইকোনমি, রিয়েল ইকোনমি? রিয়েল ইকোনমি। In reality, মুরাবাহা affects which market aspect? কোন মার্কেট অ্যাসপেক্টকে এফেক্ট করে মুরাবাহা? ইন রিয়েলিটি, বাস্তবে, বাস্তবে যে মুরাবাহাটা চলছে সেটা কোন মার্কেটে এফেক্ট করে? কোন মার্কেটের? এটা হলো কোনটাই না, প্রাইসও না, ডিমান্ডও না, সাপ্লাইও না, নান। ইসলামী ব্যাংকস আর অ্যাক্টিভ ইন, ইসলামী ব্যাংক কোথায় অ্যাক্টিভ বর্তমানে আর কি? বর্তমানে ইসলামী ব্যাংক কোথায় অ্যাক্টিভ? রিটেল, রিটেল না এগ্রিকালচার না ম্যানুফ্যাকচারিং নাকি ডেট মানে ঋণ? ঋণ মানে ডেট। ইসলামিক ব্যাংকিংস প্রফিট ইজ সিমিলার টু, ইসলামী ব্যাংকের প্রফিটটা কোনটার সাথে সিমিলার? ডোনেশন, ফি, ট্যাক্স না ইন্টারেস্ট? ইন্টারেস্ট। মুরাবাহার রিয়েল মার্কেট ইম্প্যাক্ট ইজ, মুরাবাহার রিয়েল মার্কেট ইম্প্যাক্টটা কি? রিয়েল মার্কেট ইম্প্যাক্টে কতটুকু ইম্প্যাক্ট করে? মডারেট, মিনিমাল, সিগনিফিক্যান্ট, হাই?
মিনিমাল, মানে সামান্য কিছু করে, ওই যে ক্যাপিটাল মার্কেট ইম্প্যাক্ট হওয়ার কারণে, যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে যতটুকু ইম্প্যাক্ট। ইসলামিক ব্যাংকিং প্রবলেম ইজ, ইসলামিক ব্যাংকের যে প্রবলেমটা সেটা আসলে কি? অপারেশনাল, ইন্ডিভিজুয়াল, স্ট্রাকচারাল। গুড। Islamic banking's profit is similar to, এটা আসলে ডাবল রিপিট হয়ে গেছে, ফি, ট্যাক্স, ডোনেশন, ইন্টারেস্ট। পোডিয়াম চলে এসছে বেলাল উদ্দিন ভাই থার্ড, রাসেল ভাই সেকেন্ড, ফার্স্ট হয়েছেন আজকে শহীদ ভাই। আপনারা তিনজনই আমাকে আপনার ঠিকানাটা একটু দিবেন, তাহলে করে একটি পুরস্কার ইনশাল্লাহ দিব। পুরস্কার দেওয়ার মাধ্যমে উদ্বোধন করলাম, আজকে প্রথম পুরস্কারের ব্যবস্থা রেখেছি বা পুরস্কারের ব্যবস্থা করবো আর কি।